দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে .6:58। শুরু করছি বাংলা যা ভাবে। দিল্লি দখলের লড়াইয়ে সবকটা রাজনৈতিক দল ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে তাদের মতন করে। তৃণমূল কংগ্রেস ব্রিগেডের ময়দান থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। চমক ছিল এই প্রথমবার আমরা দেখলাম খোলা আকাশের নিচে ভরা ব্রিগেডে র্যাম্পের ওপর হাঁটতে হাঁটতে প্রার্থীদের পরিচয় করানো হলো দলের তরফ থেকে। এখন চমক যেমন ছিল তেমন অনেকগুলো কাটাও উঠে আসছে, এমনটাই মনে করছি যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা। যেমন সব থেকে হাই প্রোফাইল কেন্দ্র ব্যারাকপুর, অর্জুন সিংকে দল সেখানে প্রার্থী করেনি। অর্জুন সিং কি করবেন না করবেন একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন। অন্যদিকে আমরা দেখলাম প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে আসা হলো বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে। সেই অধীর চৌধুরী যিনি 1999 সাল থেকে সেই কেন্দ্রের সাংসদ, সেখানেও তৃণমূলের একজন বিধায়ক, ভরতপুরের বিধায়ক, তিনি বিদ্রোহ করে বসলেন। এগুলো ছিল বাইরে। আজ তো আমরা দেখলাম সকাল থেকে দেখাচ্ছি যেটা চর্চা এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তিনিও টিকিট প্রত্যাশী ছিলেন বোধহয়, কারণ তিনিও একটা বিদ্রোহ করেছেন, যদিও দিদির একটি বার্তার পর পুরোপুরি ডিগবাজি। আমরা আসবো পিসিআরকে বলি একবার বিগলে দেখানোর জন্য। যাব পরপর ব্যারাকপুরে কুরুক্ষেত্রের প্রস্তুতি। অর্জুন বনাম পার্থ লড়াই, ঘোষিত লড়াই। অর্জুন, হুমায়ুন, সুনীল, সায়ন্তিকা। টিকিট অস্বস্তি শুধু বাইরে নয়, ঘরেও একই পরিস্থিতি। টিকিট না পেয়ে বিদ্রোহী খোদ মুখ্যমন্ত্রীর ভাই। দিদির সম্পর্ক ত্যাগ করতেই ডিগবাজি বাবুনের। কিন্তু কাল পরশু তরশু দিন তো বাকি আছে, কি হয় সেটা দেখতে হবে। আমরা আসবো আলোচনা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অতিথিরা। শতরূপ ঘোষ রয়েছেন আমাদের তরফ থেকে, শতরূপ স্বাগত। বৈষ্ণব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্বাগত। ডক্টর অর্চনা মজুমদার বিজেপির তরফ থেকে স্বাগত। সন্দীপা চক্রবর্তী রয়েছেন কংগ্রেসের তরফ থেকে স্বাগত। আমাদের সঙ্গে বাইরে থেকে আলোচনায় রয়েছেন এক্সক্লুসিভ অর্জুন সিং। অর্জুন দা, শুভজিৎ রয়েছে, স্বাগত। অর্জুন দা, আসবো আপনার কাছে, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য শোনায় আলোচনার সুবিধার্থে। এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, সুতরাং এটা ওর স্বাধীনতা। ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক। অর্জুন দা, আপনি তো শুনলেন, আপনাকে সরাসরি প্রশ্ন, আপনি কোনোদিন তৃণমূলে ছিলেন? দলনেত্রী খোদ বললেন আপনি বিজেপির সাংসদ। শুনলাম তো। আমি যদি বিজেপি সাংসদ ছিলাম তাহলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিংয়ে আমাকে মঞ্চে ডেকে বসিয়ে রাখা হলো কেন, নিমন্ত্রণ দেওয়া হলো? তা সেদিন কি আমি বিজেপি সাংসদ ছিলাম না? আজকে হঠাৎ আমি বিজেপি সাংসদ হয়ে গেলাম, তো ভালোই হলো। আমার সৌভাগ্য কি আমি বিজেপি সাংসদই ছিলাম, বিজেপি সাংসদে এখনও আছি। ওনার যে কথা, উনি যে কথাটা বলেছেন আমি মাথা পেতে নিলাম। আমার উনি যে কথাটা বললেন সেটা সঠিকই বলেছেন, কিন্তু ওখানে মঞ্চে ডেকে বিজেপি সাংসদকে বসিয়ে রাখলেন, তার মানে বিজেপির গুরুত্বটা হয়তো অনেক বেশি ছিল, আমার গুরুত্ব অনেক বেশি ছিল, তাই উনি ডেকে বসিয়ে রেখেছিলেন। অর্জুন দা, তিনজনকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস, যারা 2021-এ বিজেপির টিকিটে লড়াই করেছিলেন, বিধায়ক হয়েছেন। তারা বিধায়ক পদ থেকে ইস্তফাও দেননি। কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, তাদের সঙ্গে আপনাকে এক সারিতে রাখা হলো না, আপনাকে আলাদা রাখা হলো। তাদের কথা কিন্তু কেউ বলছে না তারা বিজেপির বিধায়ক। এখানে সব সুবিধা মতন বলা হয়। মুকুলদাকে দেখুন, মুকুলদাকে কি আজকে কিভাবে মুকুলদার অবস্থানটাকে ওনাকে চেঞ্জ করানো হলো। তারপরে রাজীব ব্যানার্জিকে দেখুন কি হাল হচ্ছে, আমার কি হাল হলো। তারপরে এখন কৃষ্ণ কল্যাণী, ওরা বিজেপি না। এখন তার আগে ওই আপনার মুকুটমণি অধিকারী, সেও বিজেপি না। তো মুশকিল আছে। ওনার যেটা পছন্দ হবে সেটা ঠিক আছে, আর যে ওনার পছন্দ নেই সেটা ঠিক নেই। এটাই দেখছি আমরা, এটাই দেখেছি আমরা। তো এখন উনি মুখ্যমন্ত্রী আছেন, উনি যা বলবেন সবটাই ঠিক, আর যে অন্য লোক যেটা বলবে সবটাই মিথ্যা।
এটাই তো এখানে প্রমাণ হচ্ছে, উনি প্রমাণ করতে চাইছেন। অর্জুন দা, আরেকটা প্রশ্ন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিলিগুড়িতে সিএএ বাদ দিয়ে যে দুটো ইস্যু নিয়ে বলেছেন, একটা অবশ্যই যেটা আমরা শোনালাম যে আপনি বিজেপি সাংসদ, দ্বিতীয় ইস্যু হচ্ছে বাবন বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম বাবনবাবু তিনি টিকিট প্রত্যাশী ছিলেন, তিনি বলেছেন নির্দল হয়ে দাঁড়াবেন, তারপরে পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট, তারপরে বাবনবাবু অবশ্য বলেছেন যে ভুল হয়েছে দিদি বলতেই পারেন। আমার সরাসরি প্রশ্ন, মানে কোনো পারিবারিক কিছু জানতে চাইছি না, আপনি যখন বিজেপি থেকে বেরিয়ে যে ছবি আমরা দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা নিয়েছিলেন, আপনার ছেলে তখন বিজেপিতে, বাবা ছেলের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছিল? না, এই ব্যাপারে আমি অস্পষ্ট আপনাকে জানিয়ে দিচ্ছি। আমার ছেলে কিন্তু প্রথম দিন থেকে বলছিল কি আপনি ভুল পথে এগোচ্ছেন, এরা আপনাকে কোনো দিনই বিশ্বাস করবে না, এমন জায়গা নিয়ে গিয়ে ফেলবে, এমন জায়গা আপনাকে পৌঁছিয়ে দেবে যেখান থেকে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করার এরা চক্রান্ত করেছে। কেন সামনাসামনি লড়তে পারবে না, সেই জন্যে আপনাকে এই প্ল্যান করেছে। আমি অনেকবার বলেছিলাম ছেলেকে, কিন্তু ছেলে স্পষ্টভাবে আমাকে এই কথাটা বলেছিল। আমি নাম নিতে পারবো না, আমাকে তৃণমূলে একজন অনেক বড় নেতা, সে আমাকে একদিন বলেছিলেন কি তুমি কোনো দিন কেউ বললে, ইভেন আমি বললেও তুমি তোমার ছেলেকে কোনো দিন তৃণমূলে নিয়ে আসবে না, এদের কোনো ভরসা নেই, এরা কি করবে, তুমি যা করেছো সঠিক করেছো। আমি এই ব্যাপারে আমার ছেলের কাছে সত্যি আমি এই ব্যাপারে আমি ছেলের কাছে হেরে গেছি কি ছেলে এই ব্যাপারে খুব দূরদর্শী ছিল, ওর কথাটা কিন্তু সঠিক ছিল। আমি আমার যারা বন্ধুবান্ধব, যারা আমার রাজনৈতিক সলাহকার যারা আছে, যারা আমার সঙ্গে দুঃখ সুখে থাকে, আমি সবার কাছেই শেয়ার করেছিলাম এই কথাটা, কিন্তু আমি এটা দেখলাম ওই সঠিক ছিল, আমি ভুল করেছিলাম। আমি এই কিন্তু আমার ভুল একটাই কারণে হয়েছিল, 2021 সালে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, বহু ছেলে, হাজার হাজার ছেলে চাকরি চলে গেছিল, বহু ছেলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই জায়গায় সেই ছেলেগুলোকে, বিজেপি কর্মীগুলোকে, সাধারণ কর্মীগুলোকে একটা প্রোটেকশনের প্রবলেম হয়ে গেছিল। সেই চিন্তাভাবনা করে আমাকে এই ডিসিশনটা নিতে হয়েছিল। কিন্তু ছেলে আমার তখনও কিন্তু বলেছিল যা হবে হবে, কিন্তু এই ভুল সিদ্ধান্ত আপনার আছে। আমি সত্যিকারে তখন এই ভুলটা করেছিলাম, তার ফলও আমাকে দিতে হয়েছে। তৃণমূলে থাকাকালীন যেভাবে একদম স্ক্রিপ্ট লিখে লিখে অপমান করানো হলো, গালাগালি করানো হলো, আমি যখন তার উত্তর দিচ্ছি তখন দল তরফ থেকে বলা হতো কি না না একদম চুপ করে থাকুন, আপনার কিছু বলতে হবে না। তার মানে এটা পুরোপুরি একটা প্ল্যান, এটা প্ল্যান করে এইসব করানো হচ্ছিল। যারা সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবে না তারা বুঝতে পেরেছি। সেই সময় আমরা দেখেছিলাম। অর্জুন বাবু, একদম শেষ প্রশ্ন, সরাসরি প্রশ্ন করছি, আপনি কি বিজেপির টিকিটে লড়াই করতে চলেছেন? দেখুন, এটা তো বিজেপি ঠিক করবে কে আমাকে টিকিট দেবে কি না দেবে, কিন্তু আমি আপনাকে এটা বলছি, বিজেপি যদি দেয় টিকিট নিশ্চিতভাবে আমি লড়ব। আমি এই পার্থভৌমিক যে সিন্ডিকেট এই ব্যারাকপুরে যে চালাচ্ছে, আর সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছে পার্টির বহু লোক, সেই সিন্ডিকেট ভাঙার জন্যে ব্যারাকপুরের মানুষ এই লড়াইটা কিন্তু পার্থভৌমিক এগেনস্টে ব্যারাকপুর লড়বে, ব্যারাকপুরের মানুষ লড়বে। তৃণমূল কংগ্রেসের বহু কর্মী যারা একটা সময় অনেক ডিপ্রাইভ ছিল, অনেক তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের বাড়ি তৈরি করতে গেলে তাদেরকে পয়সা দিতে হয়, তারা নিজের কাজ করতে পারে না, তারা কোনো ব্যবসা করলে তাদেরকে মারধর করা হয়। এই সব মানুষের আশীর্বাদ নিয়েই কিন্তু আমি এই লড়াইটা লড়ার জন্য প্রস্তুত আছি, এই লড়াই লড়ব। বিজেপি যদি আমাকে বিশ্বাস করে টিকিটটা দেয়, আমি এই পার্থভূমিকে, এই সিটটাকে আবার পার্থভূমিকে হারিয়ে বিজেপিকে আমি দেব। ধন্যবাদ অর্জুন দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যাই আলোচনায়, বৈষ্ণব বাবুর কাছে পেয়ে যাই। বৈষ্ণব বাবু, একের পর এক নাম, ধরুন তাপস রায়, তারপরে দেখলাম হুমায়ুন কবির বা সায়ন্তিকা, একের পর এক নাম তো সামনে আসছে যারা বিদ্রোহ ঘোষণা করছে। অ্যালার্মিং কি আপনাদের জন্য?
না, একটু আগে আপনি অর্জুনের দেখাচ্ছিলেন, অর্জুন বলছে আমার ছেলে আমাকে অস্পষ্টভাবে জানিয়েছিল যে আমি যাতে না যাই। জানি না উনি কী বলতে চাইলেন। এইটুকু বলতে পারি যে এই নির্বাচনের আগে চার্টার্ড ফ্লাইটে দলের এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া, আবার নির্বাচনের পরে ফিরে আসা, এটা আমরা আগেও দেখেছি, এখনও দেখছি। এটা বিজেপির, এটা এই পলিটিক্সটা ওরা করে। ওরা মধ্যপ্রদেশে মধ্যরাত্রে টপল করে একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে, মহারাষ্ট্রের লোকেদের অসমে নিয়ে গিয়ে একটা নির্বাচিত সিংডেকে জোগাড় করে নির্বাচিত সরকারকে টপল করেছে, গোয়াতে একটা নির্বাচিত সরকারকে টপল করেছে। ওরা নির্বাচনে একটা মানুষ যে একটা প্রতীক নিয়ে জিতবে তাকে যদি ভাঙিয়ে নিয়ে এই খেলাটা ওরা বেঙ্গলে খেলার চেষ্টা করেছিল। 2021-এ নরেন্দ্র মোদী দিল্লি প্যাসেঞ্জারি করার পরও 2 লক্ষ আধা সামরিক বাহিনী, তাতেও মমতা ব্যানার্জি আপনার কথা প্রসঙ্গে অর্চনাদির কাছে একটু অর্চনাদি বলছে যাওয়া আসা মানে সরাসরি ইঙ্গিত যে আপনারাও যাদেরকে নিচ্ছেন তাদেরকে ধরে রাখতে পারছেন না, তারা ব্যাক করছে তৃণমূলের দিকে। অর্চনাদি, আমার তৃণমূলের বক্তা বলছেন মানে নিজের ছাদ ফুটো সেখান দিয়ে জল পড়ছে, সেটাকে ঢাকতে গিয়ে তিনি অন্যের তিরপল টানাটানি করা। নিজের ছাদটাকে আগে দেখুন, সেখানে ফুটো আছে, সেটা রিপেয়ার করুন, নিজে শান্তিতে থাকুন, তারপর অন্যের দিকে তাকান। তার আগে তাকালে কি মানায় না। ঠিক সেরকম তৃণমূলের ভেতরে বাইরে সব জায়গায় আপনার ভেতর থেকে যেগুলো আপনি বলছেন, বাইরে তো আরও বেশি। একেবারে বুথ স্তর থেকে, মণ্ডল স্তর থেকে, পঞ্চায়েত, তারপরে আপনার মেম্বার, জেলা পরিষদ থেকে প্রত্যেকটা জায়গায় ওদের এমন একটা, যেখানেই ভাগবাটোয়ারা, যেখানেই সিন্ডিকেটের গণ্ডগোল হচ্ছে, দেনা পাওনার মধ্যে পার্থক্য হচ্ছে, সেখানে কিসের ভাই বোন, কিসের মুখ্যমন্ত্রী, সব বহিঃপ্রকাশ হয়ে রাস্তায় চলে আসছে। মানুষ জানতে পারছে, মিডিয়া দেখতে পাচ্ছে, আর আমরা ডিবেট করছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ছোট করে প্লিজ, সেটা হ্যাঁ, একটাই লাস্ট কথা বলবো। আমার তো পুরো পরিষ্কার মনে হচ্ছে যে যেভাবে ব্যাক ফুটে যাচ্ছে তৃণমূল, সেইখানে মিডিয়ার নজর ঘোরানোর জন্য এটা একটা স্ক্রিপ্টেড নাটক। ঠিক আছে, আচ্ছা দেখুন, সতেরো একটু প্রশ্ন করে নিয়ে আপনি বলবেন। আপনি সন্দীপা এই প্রজন্মের রাজনীতিবিদ, যারা রাজনীতি করেন সারা বছর একটি দলের হয়ে, ABCD রাজনৈতিক দলের হয়ে রাজনীতি করেন, তারা যদি টিকিট প্রত্যাশা করেন বা ভালো কিছু প্রত্যাশা করেন, এটা মনে হয় দোষের কিছু নয়। দোষগুণ বলতে আমি কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে বলতে পারি, আমরা অনেক বড় একটা লক্ষ্য নিয়ে রাজনীতি করি। কে নির্বাচনের প্রার্থী হলো কি না হলো, এইগুলো এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনি যে আমি 294টা আসনেই আমি প্রার্থী। কমিউনিস্ট পার্টি আমরা যারা করি, আমরা প্রত্যেকেই 294টা আসনে, কি আমরা প্রত্যেকেই লোকসভায় 42টা আসনের প্রার্থী। আমরা ওইভাবেই রাজনীতি শিখে এসেছি এবং করি। আমি দুটো কথা বলি। প্রথম কথা, দেখো, অর্জুন সিং এখন বলছেন বিজেপি কর্মীদেরকে রক্ষা করার জন্য উনি তৃণমূল জয়েন করেছিলেন। আবার তাপস রায়কে বলতে শুনলাম কদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন বিজেপির সঙ্গে সেটিং করেছেন, তাই বিজেপির সঙ্গে ভালো করে লড়াই করার জন্য উনি বিজেপি জয়েন করে ফেলেছেন। মানে আমি সাধারণ মানুষকে বলছি, কোন ধরনের তৃতীয় শ্রেণীর কতগুলো ধান্দাবাজ আমাদের রাজ্যের রাজনীতিতে পরিসরটাকে দখল করে রয়েছে। কোন মানে থার্ড ক্লাস কতগুলো ধান্দাবাজ। কেউ বলছে আমি বিজেপি বিরোধিতা করার জন্য বিজেপিতে গেছি, কেউ বলছে আমি তৃণমূল বিরোধিতা করার জন্য তৃণমূলে গেছি। এক। দ্বিতীয় কথা, যে বাবুল ব্যানার্জির ঘটনা তোমরা দেখাচ্ছিলে। প্রথম কথা ভাই, আমিও দক্ষিণ কলকাতায় বড় হয়েছি। বাবুল ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার বিভিন্ন ভাই বাংলার বিভিন্ন ক্রীড়া জগতের মাথায় গিয়ে বসেছে, ইনিও তার মধ্যে একজন। তার বাইরে ইনি কত বড় জননেতা আমার জানা ছিল না। কী হয় বলো তো, প্রতিবার ভোটের আগে তো পা ভাঙার নাটক করা যায় না, ওই জন্য মাঝে মধ্যে ঘর ভাঙার নাটক করতে হয়, তার বেশি এটার কোনো গুরুত্ব নেই। তবে আজকে শিলিগুড়ি থেকে এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলেছেন, একটা কথার দিকে আমি তোমাদের অ্যাটেনশন ড্র করছি। ছোট করে উনি পরিষ্কার বলছেন রথীন চক্রবর্তীর নাম করে, যিনি বিজেপির এখন প্রার্থী হয়েছেন হাওড়ায়, যে ও আমাদের মেয়র ছিল, 2000 চাকরির দুর্নীতিও করেছে, কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, তাই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত, আমি ব্যবস্থা নিইনি। আমরা জিজ্ঞেস করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি আপনার দলের আর কতজনের দুর্নীতির কথা নিজে মুখে স্বীকার করবেন, তবু ব্যবস্থা নেবেন না, তবু লজ্জা পাবেন না? আপনাকে সেম প্রশ্নটা? সেম প্রশ্ন। আচ্ছা আচ্ছা, না আমি টিকিট নিয়ে বলবো যে দল যাকে মনে করে তাকে দেবে। ওই সেম ভাবে যেভাবে শতরূপ বললো যে 294টা সিটে মমতা ব্যানার্জির প্রার্থী আমাদের দলে, এরকম না, মানে ওইগুলো আলাদা ব্যাপার। কিন্তু আমার এখানে দুটো প্রশ্ন, বুনিয়াদী প্রশ্ন, সেটা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের বাধ্যবাধকতা কোথায় যে অর্জুন সিংকে নিয়ে আমরা আজকে একটা গোটা সন্ধে আলোচনা করছি, কিসের জন্য? বিজেপির সাংসদ হয়ে তৃণমূলে গেছে, তারপর এখন আবার বিজেপিতে গেছে। এই যে সাংস্কৃতিক আদান প্রদান আমরা বলছি, অন্য কিছু মনে করবেন না আপনারা, সাংস্কৃতিক আদান প্রদান আমরা বলছি, এইটা কেন হচ্ছে? আপনি বললেন আমরা এই জন্মের রাজনীতিবিদ, আমরা কি শিখতে পারছি? আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা কি শিখবে? যে এই দলে সুযোগ পেলে না ওই দলে চলে যা, মানে ইজি অ্যাক্সেস হয়ে যাচ্ছে না, এটা
এবং যে কথাটা মুকুলবাবু নিজে স্বীকার করেছেন যেটা তৃণমূল সেটাই বিজেপি। তো এটা প্রথম নয়, দল বদল তো এর আগেও বহু আমরা দেখেছি, অনেক বড় বড় নেতৃত্ব। একদম দল বদল তো সবাই করছে, কিন্তু উনি সাংসদ থেকে তারপর উনি চলে গেছেন তৃণমূলের মঞ্চে গেছেন, তারপর এখন আবার উনি বিজেপিতে চলে এসেছেন। মাননীয়া বলছেন ও তো বিজেপিরই ছিল। আমরা জানতে চাইছি, আমরা জানতে চাইছি, আমি তো বলে নেই, আমি তো শেষ করি, আমরা জানতে চাইছি তৃণমূল এবং বিজেপির বাধ্যবাধকতাটা কোথায় এই অর্জুন সিংকে নেওয়ার। বেশ, আমরা আলোচনা চালিয়ে একটা সেন্টেন্স তুমি বলো, এটা খালি দলবদল। একটা লোক ব্রিগেডের মঞ্চে বসে আছে একটা দলের হয়ে, নাম ঘোষণা হলো না, মঞ্চ থেকে ফিরে গিয়ে মমতার ছবি নামিয়ে মোদির ছবি তুলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবার, বাবন বন্দ্যোপাধ্যায় তার ভাই আজকে সকালে আমাদেরকে এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ দিয়েছে টেলিফোনে। তিনি সরাসরি বলেছিলেন তিনি টিকিট প্রত্যাশী, ইঙ্গিত দিয়েছিলেন তিনি যে তিনি নির্দল হয়ে দাঁড়াবেন। কি বলেছিলেন সেই সময় জানি আলোড়ন পড়ে গেছিল, শোনাই একবার। ব্যানার্জির মতো ক্যান্ডিডেট দেওয়া, তার জনসংযোগবিহীন সংসদ, আমরা ময়দানের লোক, খেলা তো হবে। আশ্বাস দিয়েছে বহুদিন আগে, 19 সালেও আশ্বাস দিয়েছিল, 21 সালেও আশ্বাস দিয়েছিল, আর 24 সালেও আশ্বাসের জায়গা তৈরি হয়েছে। কিন্তু দিদিমণির যারা ক্ষতি করছে, দিদিমণি তাদেরকে দেখা উচিত। তা আমাদের দলের মধ্যেও কিছু লোক আছে যে দিদির কান ভরে বেশি, কি পেয়েছে পাইয়েছে, অনেক কিছুই হয়েছে, মমতা ব্যানার্জির কথা লিস্ট গেছে, কিন্তু কিছু কিছু লোক হয়তো সেটা মান্যতা দিয়েছে কি দেয়নি সেটা বুঝতে পারছি না। নির্দল হয়ে দাঁড়াবার জন্য আমার ইচ্ছা প্রকাশ আছে। বাবন বন্দ্যোপাধ্যায় যখন একথা বললেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাভাবিকভাবেই সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে আপনার কি মতামত। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিলিগুড়িতে, কি বলেছেন শোনাবো। হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে সমস্ত সম্পর্ক ওর সাথে বিচ্ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। দেখুন, আমরা নাম দিয়েছি তৃণমূলে কুরুক্ষেত্র, প্রশ্ন চিহ্ন দিয়েছি। কুরুক্ষেত্র কি হয়েছিল না হয়েছিল প্রত্যেকেই আমরা জানি। যাই হোক, ব্যাখ্যাটা গেলাম না, সরাসরি বৈষ্ণবদার কাছে যাই। বৈষ্ণবদা, যদি রাজনীতি এবং পারিবারিক কোন দল দেখি, সেটা গান্ধী পরিবার হোক, যাদব পরিবার হোক, একটা প্রভাব পড়েছে রাজনীতির ময়দানে। আজকে বাবন বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রভাব কি পড়বে? আমি যতদূর জানি যে ব্যাপার, ও আবার পরে আর একটা বিবৃতি দিয়েছে, তো আমি এইটুকু বলতে পারি, বলতেই পারেন দিদি, বড় বলতেই পারেন। পেছনে লাগতে গেলে আমাদের বিরুদ্ধেই লাগতে হবে, কারণ অন্যরা প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো আমি যদি এখন বলি, বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ছবিতে চটির পর চটি, জুতোর পর জুতো মারছে বিজেপি পার্টির ওয়ার্কাররা, এই ছবি। কংগ্রেস পার্টিতে তো রোজ মারামারি হতো, প্রণব মুখার্জি দুটির কাঁচা খুলে দিয়েছিল। তো সুতরাং এই টিকিট নিয়ে ঝগড়া ঝাঁটি সমস্ত রাজনৈতিক দলে কিছু না কিছু ঘটনা ঘটে। একটা অভিমান, ব্যথা, এইসব সমস্ত প্রচার করে আপনি হয়তো ভাবতে পারেন কিছু নেগেটিভ করা যাবে, কিন্তু এতে লাভের লাভ কিছু হবে না। মানুষের আস্থা আমাদের প্রতি থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অর্চনাদি হাত তুলেছিলেন। দেখুন, একটা পরিবার কেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক মমতা ব্যানার্জির একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল দল। সেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, অভিষেক আপনারা জানেন, আকাশ ব্যানার্জি যুব তৃণমূল নেতা, কাজরি ব্যানার্জি কাউন্সিলর, তার দুই ভাই সাগরদিঘিরও ক্যান্ডিডেট ছিল, একজন দেবাশিস ব্যানার্জি, আর তারপরে তার ভাইরা, প্রত্যেকটা ভাই, কেউ ফুটবল অ্যাসোসিয়েশন, কেউ অলিম্পিক অ্যাসোসিয়েশন, কেউ সিএনসিআইয়ের মাথা, যেভাবে তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে একটা পারিবারিক পার্টি করে রেখেছে। সুতরাং এখানে ভাগাভাগি খাওয়াখাওয়ি দেনা পাওনা নিয়ে তাদের খোঁচাখুচি লাগবেই, আর অনেক সময় সেটা বাইরে চলে আসবে। তো এইটাকে যদি বলে কিছুই না, কোনো প্রভাব নেই, অবশ্যই প্রভাব আছে। আমরা মনে করি তৃণমূল দল নয়, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এর সিইও এবং ডিরেক্টর। সুতরাং এই কোম্পানির ভালো মন্দ নিয়ে বেশি কিছু আশা করা, বাইরের যারা আশা করছেন, রাগ করছেন, অভিমান করছেন, ছাড়ছেন, জুটছেন, বৃথা করছেন, আলটিমেটলি সুতো ওদের হাতেই আছে। বলতে পারি একটা কথা? শতরূপ বলবে তুমি, তবে তার আগে আমি জাস্ট একটা জিনিস ছুঁয়ে যাব। মীনাক্ষী মুখার্জি, মানে বাম যুবদের ক্যাপ্টেন, কোট আনকোট ক্যাপ্টেন, তার বাবার একটা ইন্টারভিউ দেখছিলাম কোনো একটি ডিজিটাল মাধ্যমে। তিনি বলেছেন, তাকে যখন জিজ্ঞাসা করেছিল আপনার মেয়েকে নিয়ে আজকে ব্রিগেডে এইরকম একটা উন্মাদনা, ব্রিগেডের আগের দিন সম্ভবত আমি দেখছিলাম, তিনি সরাসরি বলেছেন আমার মেয়ে নয়, আমার পার্টির আমার একজন সহকর্মী, আমার একজন কমরেড।
শতরূপ। হ্যাঁ, দেখুন আমরা ওই কালচারেই আমরা বড় হয়েছি, আমরা ওইটাই দেখে এসেছি। আমি একটা কথা বলি শুভজিৎ, দেখো আমি বৈশাখার কথার সাথে কিছুটা একমত। প্রথম কথা হচ্ছে এই ধরনের দলকে প্রার্থী না পেয়ে ক্ষোভ অভিমান তৃণমূলে কি ইভেন কংগ্রেসে আমরা এই প্রথম দেখছি না। এবং দ্বিতীয় কথা এটাও সত্যি যে দেখো ওদের দলে কার ক্ষোভ হবে কার অভিমান হবে ওদের ব্যাপার ওরা বুঝবে, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি কিন্তু বারবার প্রশ্নটা যেটা আগেরবারও করেছিলাম তা হচ্ছে স্বচ্ছতার প্রশ্ন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে বলছেন হাওড়ায় আপনার কর্পোরেশন 2000 চাকরির দুর্নীতি করেছে, আপনার কাছে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, আপনি নেননি। আপনি মমতা ব্যানার্জি নিজে বলছেন রাজীব ব্যানার্জির সিঙ্গাপুরে বাড়ি রয়েছে, আপনার কাছে প্রমাণ আছে ও বনসহায়ক নিয়োগের টাকা খেয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে, তাকে আপনি আবার দলের নিজের নেতা করেছেন। আপনি বলেছিলেন অর্জুন সিং বিকাশ বসুকে খুন করেছিল নৈহাটিতে, আপনি সেই অর্জুন সিংকে আবার নিজের দলে এনেছিলেন। আপনি মমতা ব্যানার্জি এখন বলেন শুভেন্দু অধিকারী গোটা মেদিনীপুর জেলায় টেট এসএসসি দুর্নীতি করেছিল, অথচ সেই দুর্নীতি দেখেও আপনি তাকে 10 বছর ধরে রাজ্যের মন্ত্রী করে রেখে দিয়েছিলেন। আমাদের কোনো বিরোধীর কথা সেই যে বৈশাখা বলছে আমরা তৃণমূলের পেছনে লাগছি, তৃণমূলের সবচেয়ে বেশি পেছনে মমতা ব্যানার্জি লাগছেন। মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলছেন তৃণমূল চোর, মমতা ব্যানার্জির ক্যাবিনেট চোর, মমতা ব্যানার্জির দলের পরিচালিত কর্পোরেশন মিউনিসিপ্যালিটিগুলো চোর, এটা মমতা ব্যানার্জি বলেছেন। আজকে দুপুরবেলা বলেছেন হাওড়া পুরসভা চোরদের পুরসভা। সেকেন্ড আপনি ওকে দিলেন, শূন্য আসুন সন্দীপা কিন্তু কথাগুলো যুক্তি দিয়ে কথা বলুন। সন্দীপা আরে আমাদের আপনার আইকিউ পারিবারিক কোন দল মানে রাজনীতি কেন্দ্রিক রাজনীতির মানচিত্রে রাজনীতির জমিতে প্রভাব কতটা কি পড়তে পারে? না না, আমি একদম একমত, যিনি বিজেপির প্রতিনিধি আছেন অর্চনা দি, আমি একদম একমত। এই তৃণমূল কংগ্রেসটা একটা প্রাইভেট লিমিটেড দল, কিন্তু এই প্রাইভেট লিমিটেড দল থেকে মাঝে মাঝে আপনাদের দলে কর্মচারী হায়ার করতে হচ্ছে কেন? রাজীব, না আমি বলছি সঙ্গে সঙ্গে চলে গেল তৃণমূলে, কথা বলিনি তো, জ্বলন্ত উদাহরণ। এরপরে আপনি আমার দিকে তাকান তো করে, আগে নিজের ঘর সামলান। আসবো, বলুন একটু কথা উদাহরণ। না না, আমি একটু বলে নেই। না মুকুল বাবুকে চেনেন কি চেনেন না? মুকুল বাবুকে চেনেন কি চেনেন না? মুকুল রায়কে আপনি চেনেন কি চেনেন না? মুকুল রায়কে আপনি চেনেন কি চেনেন না? সেই সাগরদ্বীপের এমএলএ শব্দ মুকুল রায় কোথায় আছে? এক এক করে কথা বলি, এক এক করে আমি দেবো, সময় দেবো, এক এক করে। আমাদের নিয়ে চলে গেল, আরে আমি চিনি তারা আবার পরের দিকে তাকায়। বেশ, দেখুন এটা তো একটা বিষয় গেল, এটা হচ্ছে একটা কোন দল, শাসক দল বা বিরোধী রাজনৈতিক দল, যে কোনো দলের কাছে এটা একটা কি এসে তাকে নিয়ে কথা বলা। এই কোন দল একটা অস্বস্তি যে কোনো রাজনৈতিক দলের কাছে। কিন্তু কোন দল দিয়ে তার ভোট হয় না, ভোটে প্রভাব পড়ে কি পড়ে না সেটা চর্চার বিষয়, কিন্তু ভোট হয় ইস্যু দিয়ে, ইস্যু নির্বাচন দিয়ে। আজকে বোধহয় এ রাজ্যের ভোট বা গোটা দেশের ভোট যে কটা ইস্যুর ওপর ভিত্তি করে হতে চলেছে তার মধ্যে একটা সিএএ।